আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরো দাঁতুন ঘুরে দেখার ভিডিও। আজকে আমি আপনাদের সঙ্গে পুরো দাঁতুন যে ঘুরে দেখলাম সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সুবর্ণরেখা পার্ক, মন্দির সমস্ত কিছু দেখাবো। অবশ্যই আপনারা দেখতে থাকুন। সকাল সকাল এত কুয়াশা হয়েছে যে আজকে আমি দাঁতুন ঘুরতে যাব বলে প্রোগ্রাম করেছিলাম, তাই সকাল সকাল বেরোতে পারলাম না, তাই একটু দেরি হয়ে গেল বেরোতে। যেহেতু বাইক নিয়ে যাব তাই আর রিস্ক নিলাম না, একটু ওয়েট করে গেলাম। হ্যালো বন্ধুরা, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দাঁতুনের উদ্দেশ্যে। তো চলো পুরো দাঁতুন ঘুরে দেখাবো। তো এখন শুরু করলাম জার্নি, আর দেখতে থাকো। আমরা রওনা দিয়েছিলাম বেলদা থেকে, এনএইচ ধরে আমরা যাচ্ছিলাম দাঁতুনের উদ্দেশ্যে। তো আমরা প্রথমে ঢুকবো মোহনপুর, এটা ছিল একটা রেলওয়ে স্টেশন। আর পলাশফুল দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম মোহনপুর বাস স্ট্যান্ডের কাছে। এখান থেকে বাম দিকে রাস্তা নিয়ে যেতে হবে। আমরা প্রথমে যাব মোহনপুর রাজবাড়ি, এখান থেকে বাঁ দিকে গেলে তারপরে পড়বে একটা রেলগেট, আর রেলগেটের পরেই 1 কিলোমিটার মতো রাস্তা যাওয়ার পরেই পড়ে যাবে বাম দিকে মোরাম রাস্তা, যেটা রাজবাড়ি গেছে। আর এই হলো সেই রাজবাড়ি, আমরা পৌঁছে গেছি মোহনপুর রাজবাড়ি। তো রাজা এখন এই রাজবাড়িতে থাকে না, রাজার যারা বংশধর এখন আছে তারা এই রাজবাড়িতে থাকে। তো রাজবাড়ি আর সেই আগের মতো নেই, পুরো ধ্বংস হয়ে গেছে। সাইডে কিছু সিভিলের কাজ করে থাকার মতো ব্যবস্থা করে রাখছেন এনারা। তো মোটামুটি রাজবাড়ি দেখার উদ্দেশ্য ছিল, দেখলাম, ভেতরে ঢুকতে পারলাম না। আর সামনে রয়েছে নাট্যশালা, এটা রাজাবাবুর নাট্যশালা ছিল, সেটা পুরোটাই ধ্বংস হয়ে গেছে। তো পশ্চিমবঙ্গ সরকার থেকে এটাকে অনেকটা সংরক্ষণ করে রাখা হয়েছে। আর এই সেই নাট্যশালার এরিয়াটা, শুধু দুটো পিলার দাঁড়িয়ে আছে আর বাকি সব ধ্বংস হয়ে গেছে। আর রাজাবাবুর ছবি এখানে একটা রয়েছে, তো সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। সত্যি ইনি রাজা, দেখেই বোঝা যাচ্ছে যে একজন রাজামশাই। আর পুরো বিল্ডিংটা দেখুন, শুধু সামনের যে নাট্যশালার হয়তো সামনের যে পজিশানে গেট ছিল সেটাই হয়তো শুধু আছে, আর বাকি পুরোটাই ধ্বংস হয়ে গেছে। দেখুন পুরোটা আপনাদের যেভাবে দেখাচ্ছি পুরো এরিয়াটাই ছিল। আর ওই দিকে রয়েছে আপনার রাজার বাড়ি, আর এখানে ছিল নাট্যশালা, পুরোটা এখন ধ্বংস। আর শুধু রয়েছে রাজবাড়িটা, শুধু দাঁড়িয়ে রয়েছে। আর ঘুরে দেখলাম কাছাকাছি রাজবাড়ির কাছে একটা প্রাইমারি স্কুল ছিল, একটা হাই স্কুল ছিল। আর এই প্রাইমারি স্কুলটা এত সুন্দর আমাকে লাগছিল, তাই এর ভিডিওটা আমি করলাম। আর এই প্লেসটা এত সুন্দর, এত বিউটিফুল, যে গাছের গোড়ায় বেদি করা আছে, যে বেদিগুলোতে এখানকার মানুষগুলো সন্ধেবেলায় বসে টাইম পাস করতে পারে, কত সুন্দর। আর সামনে দুটো মন্দির রয়েছে, একটা বিষ্ণু মন্দির, একটা শিব মন্দির, আর অনেকটা পেস রয়েছে এখানে। সত্যি দেখে আমার জায়গাটা, আমি যেহেতু 9টার দিকে গিয়েছিলাম তখন জায়গাটা অন্যরকম। এটা সেই শিব মন্দির আর এটা বিষ্ণু মন্দির। এবার এটা সম্পূর্ণ দেখার পরে এখানকার যে প্রাইমারি স্কুলটি ছিল সেই স্কুলটিও সত্যি খুব অসাধারণ ছিল। সেখান থেকে হাই স্কুল দেখলাম। তারপর আমরা চলে এসলাম মোগলমারি বাস স্ট্যান্ডে। এখানে এসে আমরা ডাবের জল খেলাম। তো বাজারটা মোটামুটি বড়, তো আপনিও এখানে এসে হালকা টিফিন করে নিতে পারেন। তারপরে আমরা মোগলমারি দেখতে যাব, সেটা ওপেন হয় সকাল 10টার সময়, তাই আগে গিয়েও কিছু লাভ হবে না। তাই এখান থেকে উল্টো রাস্তা যেতে হবে, রাস্তার ওপারে যেতে হবে। আমরা দেখতে যাব মোগলমারি বৌদ্ধ, যে সেই 200 মিটার রাস্তা আমরা মোটামুটি গ্রামের ঢালাই রাস্তা দিয়ে পৌঁছে গেলাম। আর আমরা যখন যাই তখন বাজে 10টা 2-3 মতো। আর একজন এসে গেট খুলছেন সেই মুহূর্তে, যিনি দায়িত্বে আছেন। আর আমরা প্রথম যারা এখানে ঢুকবো। আর সাইডেই দেখুন লেখা আছে 10টা থেকে 4:30 পর্যন্ত এটা খোলা থাকে। আর ভেতরে ঢুকে আপনাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করছি। এরকম কাঠের পাটাতন রয়েছে চারদিকে ঘুরে দেখানোর জন্য। এখানে কিছু রয়েছে নিয়মাবলী, এখানকার কি নিয়ম আছে সেই সমস্তগুলো, কাঁচে হাত দেওয়া যাবে না। আর এটা সেই মোগলমারি বৌদ্ধ। ইতিহাসে আমরা ক্লাস 6-এ পড়েছিলাম, যখন আমরা 6-7-এ পড়তাম তখন ইতিহাসের বইতে আমরা পড়েছি। তো আজকে আমি অনেক বড় হওয়ার পরে এখানে ঘুরতে এলাম। তো এটা আমার প্রথম, আর আমার বাড়ির কাছে আমি নিজেও জানতাম না। আর এটা ঘুরে দেখার জন্য দেখুন চারদিকে কাঁচের বাউন্ডারি করা আছে, যেটা আপনি ভেতরে যেতে পারবেন না। আর এরকম কাঠের পাটাতন দিয়ে
পুরো চারদিকে এইভাবে রাউন্ড করা রয়েছে। এখানে ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। আর এই জায়গাটা দেখুন, বট গাছ রয়েছে, অসুস্থ গাছ রয়েছে। মাঝখানে যাওয়ার কোনো পারমিশন নেই, তাই মাঝখানে যাওয়া যাবে না। আর এই সামনে রয়েছে মিউজিয়াম। এখানকার যে মিউজিয়ামটা মোগলমারি মিউজিয়াম, সেটা দেখুন আপনারা, দাঁতন। তো ভেতরে রয়েছে বিভিন্ন ধরনের নকশার ইট, বিভিন্ন ধরনের পাথর। এখানকার যা আছে ইতিহাস, সেটা এই মিউজিয়ামের মধ্যে তুলে রাখা হয়েছে। সমস্ত কিছু বাংলাতে লিখে রাখা হয়েছে, কী ধরনের ইট, কী ধরনের প্রদীপ, আগেকার দিনে ইতিহাসে যা যা পাওয়া গিয়েছিল সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো দেখুন, যতটা পারছি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে যত ধরনের ইটের যত ধরনের ডিজাইন হয় সেগুলো বা প্রদীপ, সমস্ত কিছু এখানে এইভাবে গুছিয়ে রেখেছেন এখানকার মানুষ। মানে ইতিহাসটাকে আমরা জানতে পারছি জিনিসগুলো গোছানো আছে বলে, যে ইতিহাসে আগে কি ছিল, কি ধরনের মাটি, পোড়া মাটি কিভাবে ব্যবহার করা হতো, সমস্ত কিছু এখানে আছে। আপনারা আসলে দেখতে পারবেন। দেখুন, কাঁচের আলমারির ভেতরে বই আছে বিভিন্ন, মানে বিভিন্ন ধরনের যা যা পাথর এখানে পাওয়া গেছে সমস্ত কিছু এখানে গচ্ছিতভাবে রাখা হয়েছে। এখানে যারা আসে তাদের নাম এখানে এন্ট্রি করতে হয়, আর এখানে ঢোকার জন্য কোনো ফিস দিতে হয় না। তো আপনিও আসলে এখানে নামটা এন্ট্রি করে যাবেন। আর এখানে রয়েছে ইতিহাসে যত রকমের দেওয়ালের মধ্যে ডিজাইন থাকতো, সেই ডিজাইনগুলো এখানে তুলে ধরা হয়েছে দেখুন। আর নিচে যাওয়া পারমিশন নেই, তাই নিচ থেকে দেখাতে পারলাম না, উপর থেকে যতটা পারছি ডিজাইনটাকে তুলে ধরছি। এই জায়গাটা সেট করা রয়েছে, যাতে সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তাই এটাকে সেট করে রাখা হয়েছে। আর বাইরেটা ঠিক এইভাবে লাগছিল। তবে একে একে মানুষ আসছে, তো আমরা তো সকাল সকাল চলে এসেছিলাম। যাই হোক, এখানে অনেক মানুষই আসে। যাই হোক, আপনাদের যতটা পারলাম তুলে ধরলাম। আর এবার আমরা এখান থেকে আমরা যাব সামনে শ্যামসুন্দর মন্দির। এই হলো সেই শ্যামসুন্দর মন্দিরের, এখানে অন্নভোগ পাওয়া যায়। তো যদি কেউ সকাল থেকে এখানে নাম লিখিয়ে রাখেন, ধরুন আপনি মোগলমারিতে ঘুরলেন, তারপরে এখানে আপনি প্রসাদ খেয়ে, শ্যামসুন্দর মন্দিরের প্রসাদ খেয়ে তারপরে আপনি এখান থেকেও বাড়ি যেতে পারেন। তো আমরা কাকরাজিতে ফোন করে প্রসাদ খাওয়ার জন্য নাম লিখিয়ে রেখেছিলাম, তাই আমরা এখানে আর প্রসাদ খেলাম না। তো আপনারা চাইলে এখানে প্রসাদ খেতে পারেন। তো প্রসাদে বসে খাওয়ার জন্য শুধুমাত্র 60 টাকা, এমন কিছু নয়। তো এই সেই মন্দিরের ভেতরটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা চলে এসেছি কাকরাজিত চৈতন্য মহাপ্রভুজির মন্দির। তো এটা সেই কাকরাজিতের মন্দির, চৈতন্যদেব মহাপ্রভুজির মন্দির। তো সেটা আপনাদের আমি শেয়ার করছি দেখুন। তো আমার জীবনে প্রথম আমি এই মন্দিরে এসেছি। এখনও দেখুন মন্দিরের মেন গেটের কাজ চলছে, আর এখানে থাকার ব্যবস্থা রয়েছে। আপনারা আসলে এখানে থাকতেও পারবেন রুম নিয়ে, আর বাথরুমের ব্যবস্থা, সমস্ত কিছু ব্যবস্থা রয়েছে। আর এই মন্দিরে প্রসাদ খাওয়ারও ব্যবস্থা রয়েছে, সমস্ত কিছু দেখুন। শুধু আপনাকে এখানে থাকতে গেলে শুধু প্রসাদ খাওয়ার যে কুপন সেইটুকু আপনাকে দিতে হবে, এর বেশি নয়। আর ভক্তরা দেখুন, ভেতরে মন্দিরের সামনে ভক্তরা বসছেন, প্রচুর ভক্ত এখানে এসছেন। তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই সেই মহাপ্রভুজির মন্দিরে এসেছিলাম, মহাপ্রভুর দর্শন করলাম, আর আপনাদেরকেও মহাপ্রভুর দর্শন করালাম।
এই মন্দিরের সঙ্গে রয়েছে সুন্দর একটি পার্ক বাচ্চাদের জন্য। অসাধারণ এই পার্কটিও বাচ্চাদের জন্য। আর এখানে রয়েছে হাতি, জেব্রা। সত্যি জায়গাটা খুব অসাধারণ। এখানে যদি আপনি আগে থেকে ফোন করে নাম লিখিয়ে রাখেন তাহলে এরকম 20 প্রসাদ আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে 20 প্রসাদ এইভাবে ঝুড়ির মধ্যে অন্ন প্রসাদ প্লাস তরকারি সমস্ত কিছু দিয়ে এভাবে বেঁধে আপনাকে দেওয়া হবে। দেখুন সাজানো রয়েছে। আর এখানে রান্না চলছে, দেখতেই পাচ্ছেন, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমি এখানে বসে আজকে খাবো, তার জন্য আমি নাম লিখিয়ে রেখেছি। আমরা এখানে প্রসাদ খাওয়ার পরে আমরা সরসংখ্যা দিঘি পুকুর দেখার উদ্দেশ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ আমরা আজকে দাঁতুনে অনেকগুলো জায়গা ঘুরে দেখব তাই। আর আমরা চলে এসেছিলাম সরসংখ্যা দিঘি। এটা অনেক বড় দিঘি। এখন পশ্চিমবঙ্গ সরকার এটার জন্য অনেক টাকাও বরাদ্দ করেছে। যাই হোক, এটার যখন মেলা হয় খুব বড় সরসংখ্যা মেলা নামে পরিচিত। আর কাছাকাছি কয়েকটা মন্দির রয়েছিল, সেই সব মন্দির আমি ঘুরে দর্শন করলাম। আর ভিডিও বড় হওয়ার জন্য আর ভিডিও দিলাম না। তো তারপরে চলে গেলাম দাঁতুন স্টেশনে। তো দাঁতুন স্টেশনেও মোটামুটি একটু সময় কাটালাম। দাঁতুন স্টেশনও আমার এই প্রথমবার। দাঁতুন স্টেশনটাকেও অনেক নতুনভাবে সাজিয়ে তুলেছে দেখে মনে হলো। তারপর চলে এলাম দাঁতুন কলেজ, যেটি ভট্টর কলেজ নামে পরিচিত। এখানে ভালো লাগলো, সুন্দর একটি গ্যালারি রয়েছে খেলা দেখার জন্য। আর পুরো পারমিশন নেই, তাই দূর থেকে ছবি তুলে আমরা চলে এলাম। তারপরে ঘুরে দেখলাম দাঁতুন বাজার, দাঁতুন হাট, দাঁতুন কোর্ট, দাঁতুন হসপিটাল আর কাছাকাছি কিছু মন্দির। আর সামনে আমরা একটা মন্দিরে বসে কিছু টাইম কাটিয়েছিলাম, তো তখন কিছু ছবি তুলেছিলাম। যাই হোক, এইসব সমস্ত কিছু দেখে আমরা পৌঁছে গেছিলাম সুবর্ণরেখা নদীর ধারে একটি পার্কে, যে পার্কটির নাম ছিল গোল্ডেন লাইন ইকো পার্ক। তো পার্কটি সত্যি খুব সুন্দর আর সুবর্ণরেখা নদীর ধারে একবারে ছিল। চলুন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। আর টিকিট রেট মাত্র ছিল 10 টাকা। দেখুন পার্কটির মধ্যে ফাঁকা অবশ্য। আর আমরা এসেছিলাম তখন দুপুর 3টের সময়, তো সেই সময় তো পার্ক ফাঁকাই থাকে। আর এটা যেহেতু একবারে সুবর্ণরেখা নদীর সাইডে পাড়ে পুরো, আর ওখানে রয়েছে একটা টাওয়ার। আর বাচ্চাদের জন্য অনেক খেলনা রয়েছে। দেখুন আমার বাবিন তো দৌড়াদৌড়ি করছে, কখনো দোলনায় উঠে যাচ্ছে, কখনো স্লিপারে। যাই হোক, আর পেছনে রয়েছে জঙ্গল। তো পেছনে রয়েছে অনেক দূর পর্যন্ত জঙ্গল। আর এখানে বাথরুমের ব্যবস্থা রয়েছে। আর সমস্ত কিছুই কিন্তু ফ্রি, ওই একবার টিকিট কেটে আপনি ভেতরে ঢুকলে। আর পুরো ভেতরটা ফাঁকা, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর কাপেলদের জন্য তো পুরো অসাধারণ এই পার্কটি। যাই হোক, সবাই আসুন, ঘুরে যান, ভালো লাগবে পার্কটি। পিকনিকের ব্যবস্থা রয়েছে, পিকনিকের জন্য আলাদা আলাদা রেট রয়েছে। তো দেখতেই পাচ্ছেন পুরো পার্কটার সম্বন্ধে হয়তো অনেকে জানে না, তাই আপনারা চলে আসুন পার্কে, আনন্দ নিন। আর কাপেলরা তো আগেই চলে আসুন, মানে ভালোভাবে আনন্দ করতে পারবেন, সময় পাস করতে পারবেন। আর সামনে রয়েছে সুবর্ণরেখা নদী, সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি সুবর্ণরেখা নদীটা আপনাকে টাওয়ারের ওপর থেকে শেয়ার করছি, সেটা দেখতে থাকুন। সত্যি খুব ভালো লাগবে, অসাধারণ একটি প্লেস। আর বাবিন এখানে ঘোড়ার উপরে উঠে পড়েছে আর সে খুব মজায় রয়েছে। বাচ্চা মানেই তো পার্ক। তো যাই হোক, বাচ্চাদের এখানে কোনো টিকিট নেয় না, 18+ জন্য শুধুমাত্র টিকিট। তো চলে আসুন আপনি আপনার বাচ্চাকে নিয়ে, আর ফ্রিতে রাইডগুলো চাপিয়ে নিয়ে যেতে পারেন। আর একবারে নদীর ধারে। আর এই পার্কে এলে আরও একটা জিনিস আপনি পেয়ে যাবেন, এখানে কাজু বাদামের গাছ। দেখুন কাজু বাদামের গাছ এখানে প্রচুর রয়েছে, কাজু ধরেছেও। যাই হোক, আপনি দেখতে পারবেন, তুলতে পারবেন না। চলুন এবার আপনাদের দেখাই সুবর্ণরেখা নদীটি। এই সেই সুবর্ণরেখা নদী। দেখুন নদীর ওপর দিয়ে রাস্তা বাঁধা রয়েছে, এপার থেকে মানুষ ওপারে যাচ্ছে, তার জন্য অবশ্য একটা টোল ভাড়া দিতে হয় এখানে। তো আমি এখন রয়েছি এখানে যে টাওয়ারটা দেখেছিলাম পার্কের মধ্যে, প্রায় 3 তলা ওপরে, প্রায় আমি 30 ফুট ওপর থেকে আপনাদের নদীটা দেখাচ্ছি। এটা সুবর্ণরেখা নদী। দাঁতুন এলে আপনি দেখতে পাবেন। দেখুন নিচে একটা জিসিবি ছিল,
রাস্তাটা দেখুন কত দূরে গেছে। আর দেখুন আমি এখন এতটা ওপরে রয়েছি। এবার এখান থেকে আমি পার্কটা আপনাদের দেখাচ্ছি। পার্কটা দেখুন, এই যে পার্কটা নিচে কত ছোট লাগছে দেখুন। আমি কতটা উঁচুতে আছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। অসাধারণ এই জায়গাটা। আর ওপরে উঠলেও তো ওপরের যে ভিউটা আপনিও নিতে পারবেন। ওপরে যেটা দীঘাতে গেলে আমরা ওয়াচ টাওয়ারে উঠতে পারি, সেটা দাতুন এসে আপনি সুবর্ণরেখা নদীর ধারে পার্কে 10 টাকার টিকিট কেটে এরকম উপরে উঠতে পারবেন। দেখুন কতটা উপরে রয়েছে, ওয়াচ টাওয়ার রয়েছে। চলুন চলে আসুন, আনন্দ করুন, খুব ভালো লাগবে জায়গাটি। এবার আমাদের বাড়ি যেতে হবে। তো আমরা দাতুন থেকে আবার বেলদা যাব। তো সারাদিন সেই সকাল থেকে বেরিয়েছি, তো আমরাও ক্লান্ত হয়ে পড়েছি। তো এখন বাড়ির উদ্দেশ্যে যাব। তো আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে বাড়ির উদ্দেশ্যে। আর সুবর্ণরেখা নদীটি আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, কারণ নদীর সাইড দিয়ে আমাকে যেতে হচ্ছিল তাই। আর এখন আমরা NH-এ আছি, বেলদার উদ্দেশ্যে যাচ্ছি। বেলদা এখনও 13 কিলোমিটার বাকি। যাই হোক, কথা বলতে বলতে আমি বেলদা চলে এলাম। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকবেন। পরে কোথাও ঘুরতে গেলে সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এটা আমাদের বেলদা কলেজ গেট। তো আমি পৌঁছে গেছি বাড়ির কাছেই। আর আপনারা সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। ভুল থাকলে ভুলটাও কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আবার একবার বলছি, যারা নতুন সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার দেওয়া ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। নেক্সট যেখানে ঘুরতে যাব সেটা আবার পোস্ট করব। ভালো থাকবেন, টাটা।